হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ ইতিমধ্যে কমপ্লিট হয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। যারা ফর্ম ফিল আপ করেছো বা যারা আগামীতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পরীক্ষাগুলোর দিকে তাকিয়ে বসে আছো যে আগামীতে কিছু নোটিফিকেশান আসতে পারে বা কোনো পরীক্ষা হতে পারে, সেই সমস্ত নোটিফিকেশান যদি আসে তার প্রিপারেশান কীভাবে হবে সেগুলো নিয়ে কিন্তু আমরা অলরেডি ভিডিও বানিয়েছি। যারা মিসলেনিয়াস পরীক্ষাটা দেবে মেনলি তাদের জন্য আমরা এখানে আলোচনা করব আজকে। দেখো, সিলেবাস অলরেডি তোমরা জানো, সিলেকশন প্রসেস টপিক অনুযায়ী নাম্বার বিবেচন কিভাবে আছে, স্টাডি প্ল্যান কি হতে পারে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, এবারে যারা হচ্ছে ফর্ম ফিল আপ যদি নাও করে থাকো, তাও আমি বলবো তুমি একটা নিজেকে ডেডলাইন দাও যে এই পরীক্ষাটা যতদিনে হবে ততদিনের মধ্যে আমি নিজের একটা সিলেবাস ভালো করে রেডি করে নেব। এই যদি ডেডলাইনটা তুমি নিজেকে ভাই দিতে পারো, আমি তোমাকে বলছি এই পরীক্ষার সঙ্গে সঙ্গে এই পরীক্ষার যেদিন হবে তুমি দেখো সেদিন কিন্তু এই পরীক্ষার তুমি যদি ফর্ম ফিল আপ নাও করে থাকো, এই প্রশ্নটা নিয়ে বাড়িতে বসে একবার পরীক্ষাটা দেবে, দিলে দেখবে তোমার কনফিডেন্স লেভেলটা কোন জায়গায় যায়। ঠিক আছে? না হলে তোমাকে আমি বলছি আগামীতে যে পরীক্ষার ফর্ম ফিল আপ হোক না কিনা, সেই পরীক্ষা হতে হতে অন্তত এই বছরের শেষ। আগামীতে যদি ফর্ম ফিল আপ হয়ও, কি ফর্ম ফিল আপ হতে পারে, যেটা আমাদের অলরেডি দুজন মিনিস্টার বলেছেন যে একটা পুলিশের নোটিফিকেশন আসতে পারে এবং বলেছেন পঞ্চায়েতের নোটিফিকেশন আসতে পারে। এই দুটো নোটিফিকেশন কিন্তু শুধুমাত্র শোনা গেছে, আর বাদ বাকি ফেসবুক, ইউটিউব যেখানে যত নোটিফিকেশন দেখছো সেগুলো হচ্ছে নিজেদের বাড়িতে বানানো নোটিফিকেশন। সরকারের তরফ থেকে কোনো জায়গাতে কিচ্ছু বলা হয়নি যে কোনো পরীক্ষার নোটিফিকেশন আসবে কি আসবে না বা কবে আসতে পারে। ঠিক আছে? অতএব তুমি যে পরীক্ষায় দাও না কিনা সামনে, সেই পরীক্ষা হতে কিন্তু মিনিমাম 6 থেকে 7 মাস এখন লাগবে। বেটার হচ্ছে তুমি যদি নিজেকে তৈরি করতে চাও, এই পরীক্ষাটা মিসলেনিয়াস এক্সাম যেটা সামনে হবে, হয়তো পুজোর আগেও হয়ে যেতে পারে, সেটা কিন্তু তোমার কাছে বড় একটা ডেডলাইন রাখতে পারো তুমি। ততদিনে নিজেকে যতটা পারা যায় ভাই তৈরি করে নাও যে এই পরীক্ষাতে আগে আমি আমার পরীক্ষার সিলেবাস, আমি যে বইটা আছে বই বুক লিস্ট আমি কমপ্লিট করব, আমার বইটা শেষ করব, সিলেবাস কমপ্লিট করব, মোটামুটি মক টেস্ট দেওয়ার মতো জায়গায় আমি চলে আসবো। এবং এই পরীক্ষা যদি ফর্ম ফিল আপ না করেছো, তাহলে এই পরীক্ষাটা যেদিন হবে সেদিন এই পরীক্ষার প্রশ্নপত্রটা নিয়ে বাড়িতে বসে তুমি একবার নিজেকে যাচাই করে নেবে যে তুমি ঠিক ট্র্যাকে চলছো কিনা। ঠিক আছে ভাই, চলো শুরু করি। দেখো, এই পরীক্ষার অলরেডি নোটিফিকেশন বেরিয়েছে, পরীক্ষা হতে হতে মোটামুটি আশা করা যায় দুর্গাপূজার আগে হয়তো পরীক্ষা হয়ে যাবে। ওকে, দেখো এখানে 3টে স্টেজে পরীক্ষা হয়, প্রত্যেকে জানো, সেটা হচ্ছে প্রিলিমস, মেন্স এবং হচ্ছে পার্সোনালিটি টেস্ট। এবারে এইবারের মিসলেনিয়াসের জন্য কিন্তু ডেসক্রিপটিভ পরীক্ষা হবে, কারণ ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে, পরীক্ষার প্যাটার্ন আর চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। অতএব এখানে কিন্তু ডেসক্রিপটিভ পরীক্ষা হবে। ঠিক আছে? ডেসক্রিপটিভ পরীক্ষা মেনলি আমাদের দুটো এক্সাম হয়, একটা পুলিশের মেন হয় আর একটা হচ্ছে মিসলেনিয়াস হয়। ঠিক আছে? এবং আরও একটা জায়গায় ডেসক্রিপটিভ হয়, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের ক্লারিক্যাল একটা নোটিফিকেশন বেরিয়েছিল, তার রেজাল্ট এখনও পেন্ডিং আছে, সেটারও কিন্তু ডেসক্রিপটিভ পরীক্ষা হয়। ওকে, দেখো এই হচ্ছে আমাদের এক্সাম প্যাটার্ন। প্রিলিমস হচ্ছে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক থাকে, যেখানে 150 নাম্বার এবং 50 কোশ্চেন থাকে কিন্তু 100টা, 75টা থাকে জিএস, 25টা থাকে ম্যাথ, 90 মিনিটের সময়। এবং বাদ বাকি হচ্ছে দেখো মেন্সের বাংলা ইংলিশ থাকে এবং জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক ডেসক্রিপটিভ ওয়েতে থাকে 90 মিনিট এবং 150 মিনিট, এবং হচ্ছে পার্সোনালিটি টেস্ট এটা হচ্ছে থাকে। ওকে, এবার দেখো মেন সিলেবাস, দেখো প্রিলিমসের সিলেবাস কোনো কিছু বাদ নেই। জেনারেল স্টাডিজে যা পড়তে হয় তোমাকে সবই পড়তে হবে। ওই জন্য তোমাকে বললাম এইটার মতো করে ভাই আগে পড়ে পুরো সিলেবাসটা জেনারেল স্টাডিজের কমপ্লিট করে নাও, ম্যাথটাকে কমপ্লিট করে নাও, রইল বাকি রিজনিং এবং হচ্ছে ইংলিশ। ঠিক আছে? এই দুটোকে তুমি যদি একবার কমপ্লিট করে নাও, এবং আমি তোমাকে বলি যদি কোনো স্টুডেন্ট ম্যাথ এবং রিজনিং এগুলোকে ভাই জীবনে একবারই পড়তে হয়, তারপরে শুধু হচ্ছে প্র্যাকটিস। অনেকে মেসেজ করে বা অনেকে, স্যার আমি অমুক একটা বই নিয়েছি, আমি কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার করেছি, অমুক একটা বই সলভ করেছি, কিন্তু তারপরে গিয়েও পরীক্ষায় পারি না। তার দুটো কারণ হতে পারে, এক তুমি এমন একটা বই নিয়েছো সেটা হচ্ছে বইটা খুবই সহজ বই, ওই জন্য তোমার মনে হয় যে ওই অঙ্ক করে নিলে হয়ে যাবে, খুব সহজে তুমি 2-3 বার রিভিশন দিয়ে দিয়েছো। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে তুমি অঙ্কগুলোকে না বুঝে, অঙ্কের যে কনসেপ্ট হয় সেগুলোকে না বুঝে তুমি শুধুমাত্র অঙ্কগুলোর প্র্যাকটিস করেছো, মানে অ্যাকচুয়ালি মুখস্থ হয়ে গেছে অঙ্কগুলো, কিন্তু তার বাইরে একটু এদিক ওদিক দিয়ে দিলে তুমি সেগুলোকে আর ট্যাকেল করতে পারো না। ঠিক আছে ভাই? তো এইগুলো হচ্ছে দেখে নাও, আমাদের হচ্ছে জেনারেল স্টাডিজের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর্ট অ্যান্ড কালচার, কারেন্ট অ্যাফেয়ার, স্ট্যাটিক জিকে, স্টেট স্পেসিফিক জিকে, এইগুলো পড়তে হবে। এবং ম্যাথের ক্ষেত্রে দেখো জেনারেলি যা থাকে তাই সব আছে এর মধ্যে। ঠিক আছে? এবার দেখো ওয়ে টেস্টটা দেখে নাও। জেনারেল স্টাডিজের প্রিভিয়াস ইয়ারে ভাই মোটামুটি অ্যাজিউম করা গেছে বা 2-3 বছর
আমরা যখন করেছিলাম মানে কোশ্চেনগুলো দেখেছিলাম, সেখানে এরকম পাওয়া গেছে হিস্ট্রি হচ্ছে 6-7টা ছিল, জিওগ্রাফি 7টা থেকে 8টা, পলিটি 5টা থেকে 6টা, ফিজিক্স 4টা থেকে, কেমিস্ট্রি এতগুলো, বায়োলজি এতগুলো টপিকস, এবং সবথেকে বেশি হচ্ছে স্ট্যাটিক জিকে থেকে স্যার প্রশ্ন ছিল, স্ট্যাটিক জিকে থেকে। এবং দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা দুটো, আর্ট অ্যান্ড কালচার, স্টেট স্পেসিফিক জিকে। কিন্তু ভালো করে এইবারে শুনে রাখো, নতুন সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরীক্ষকও পরিবর্তন হওয়ার প্রচুর চান্স থাকে, বোর্ড চেঞ্জ হয়ে যায়। অতএব প্রিভিয়াস ইয়ার প্রশ্নের উপরে 100% রিলায়েবল হওয়াটা আমার মনে হয় না ঠিক হবে এবারে। নিজেকে যতটা ভাবে যেভাবে তৈরি করে রাখা যায় তুমি সেইভাবে তৈরি করো। কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের সঙ্গে এই বছর এইবারের আমার যতটুকু মনে হয় ওইভাবে কোনোদিন ওই যে গতানুগতিক প্রশ্নগুলো আসতো সেই প্রশ্ন কিন্তু এবার তুমি আর পাবে না। প্রশ্নের ধাঁচ আমূল পরিবর্তন হওয়ার একটা চান্স আছে। অতএব এই রকম করলে হবে না, এইবারটা দিয়ে দিই, পরের বার আমি ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাব, এরকম ভাই ভুল করো না। তুমি তোমার কেরিয়ারে, তুমি তোমার চাকরির কেরিয়ারে এমন কিছু কিছু পরীক্ষা পাবে সারা জীবনে, তুমি হচ্ছে সারা জীবনে মানে তুমি যতদিন সরকারি চাকরির পরীক্ষা দেবে, পুরো চাকরির পরীক্ষা দেওয়ার কেরিয়ারে তুমি সেই পরীক্ষাটা একবারই দিতে পারবে। অতএব কোনো অপরচুনিটি আমাদের মিস করা যাবে না, এটা হচ্ছে ব্যাপার। তার জন্য আমাদের কি করতে হবে, সিলেবাসটাকে ভালো করে রেডি করে নিতে হবে যে কোনো প্রকারে। প্রথমে সিলেবাস রেডি করব, তারপরে 2-3টে এমসিকিউ বই থেকে একদম পুরো বারবার করে প্র্যাকটিস করতে থাকবো। এই হচ্ছে আমাদের টেন্ডেন্সি হওয়া উচিত, ঠিক আছে? দেখো ভাই, এবার এখানে বিগত বছরের প্রশ্ন এরকম দেওয়া আছে। এবার দেখো মোটামুটি যে টপিকগুলো 30 থেকে 35 হচ্ছে আমাদের স্ট্যাটিক জিকে থেকেই প্রশ্ন চলে আসছে। সেখানে দেখো পুরস্কারের উপর থাকছে নোবেল, অস্কার, ভারতরত্ন, বই, লেখক, খেলাধুলা থেকে কভার, বুক অ্যান্ড অথার, স্পোর্টস টার্মিনোলজি, সদর দপ্তর, গুরুত্বপূর্ণ দিন, এখান থেকে প্রশ্ন আসছে, ভারতের প্রথম বিখ্যাত সংস্কৃতি, এইখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। তুমি পারলে এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? এটা এইখান থেকে কিন্তু প্রশ্ন অনেক বেশি এসেছে, তার মানে এই নয় যে এরকমই এবারেও আসবে। এই যে ওয়েটে যাচ্ছে, এরকম নয় যে এবারে আবার এরকমই আসবে, এরকম কোনো ভাই গ্যারান্টি নেই। আর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন তখনই প্রেডিক্ট করা যায়, বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অ্যানালাইজ করে পরীক্ষা দিতে তখনই যাওয়া যায় যখন কোনো পরীক্ষা প্রত্যেক বছর হয়। তখন তুমি প্রেডিক্ট করতে পারবে যে হ্যাঁ এই জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন দিচ্ছে, বা এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে। কিন্তু কোনো পরীক্ষা 2 বছর, 4 বছর, 3 বছর অন্তর অন্তর হচ্ছে, সেই পরীক্ষা ভাই প্রেডিক্ট করা কখনোই যায় না। যদি সেই পুরনো ধাঁচে তুমি যাও, ঠকে যাওয়ার সম্ভাবনা প্রবল, ঠিক আছে? চলো, এই হচ্ছে ব্যাপার। এবারে অ্যারিথমেটিক থেকে ভাই দেখো, অ্যারিথমেটিক থেকে এই যা টপিক আছে কম বেশি এরকমই প্রশ্ন এসেছে। দেখো অনেকের মনে হয় যে স্টেটের তো শুধু অ্যারিথমেটিক লেখা থাকে, কিন্তু অ্যারিথমেটিক লেখা থাকলেও তোমাকে দেখো এখানে জিওমেট্রির বেসিক প্রশ্ন, তোমাকে হচ্ছে অ্যালজেব্রার বেসিক প্রশ্ন, এটা তোমাকে করতেই হবে। কিছু বেসিক প্রশ্ন ত্রিভুজ থেকে, তোমার চতুর্ভুজ থেকে, পেন্টাগন থেকে, এইগুলো থেকে বেসিক কিছু প্রশ্ন তোমাকে করতেই হবে। a+b² জায়গায় x+1/x এর হোল স্কোয়ার, এই ধরনের একদম বেসিক এই জিনিসগুলো তোমাকে কিন্তু করতে হবে। না হলে দেখো 4 নাম্বার 4টে-5টা কোশ্চেন ছুটে যাওয়া মানে 10 নাম্বার ছুটে যাওয়া, ঠিক আছে? তাহলে দেখো এখানে দিয়েছে সিম্পলিফিকেশন থেকে দিয়েছে 4টে থেকে 5টা, অ্যাভারেজ থেকে এসছে, পার্সেন্টেজ থেকে এসছে, প্রফিট লস থেকে এসছে, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে। দেখো কম বেশি প্রত্যেকটা থেকে 2-3টে করে প্রশ্ন তারা দিয়েছে। রেশিও প্রপোর্শন থেকে 2 থেকে 3টে, নাম্বার সিস্টেম থেকে 2 থেকে 3টে, প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কম বেশি প্রশ্ন তোমাকে দিয়েছে, ঠিক আছে? কোনো চ্যাপ্টার এরকম সময় এরকম প্রচুর স্টুডেন্ট মাঝে মাঝে কমেন্ট করে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো স্যার বলে দিন। ভাই ওরকম কম্পিটিটিভ ফিল্ডে ওই জিনিস এক্সপেক্ট করোই না একবারে। এরকম তুমি এবারে দেখতে পাচ্ছ তো, পরের বারে এরকম নাও দিতে পারে। পরের বারে সিম্পলিফিকেশন থেকে দিয়ে দেবে 10টা, প্রফিট লস থেকে দিয়ে দেবে 8টা, টাইম অ্যান্ড স্পিড থেকে দিয়ে দেবে 5টা, পার্সেন্টেজ থেকে দিয়ে দেবে 5টা, এরকম প্রশ্ন দিয়ে দেবে। সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে 5টা 10টা কোশ্চেন দিয়ে দিল। তাহলে তুমি কিভাবে প্রেডিক্ট করবে? ঠিক আছে? কম্পিটিটিভ ফিল্ডে চাকরির পরীক্ষাতে কখনো এই ধরনের মানসিকতা রাখো না, শর্টকাটে আমি অনেক কিছু উদ্ধার করে নেব। এরকম প্রত্যেকটা জায়গায় শেখানো হয়, অনেক জায়গায়, প্রত্যেক না হলেও অনেক জায়গায় শেখানো হয় কম পড়ে চাকরি পাওয়া হয় কিভাবে। এখনকার সময় না, চাকরি একটা পাওয়া কি দুষ্কর ব্যাপার, কি কষ্টকর ব্যাপার, সেটা যেদিন তুমি চাকরি পাবে সেদিন বুঝতে পারবে। কারণ তার আগে তুমি ওই যে ওই রগড়ানিটা খেয়ে যেদিন তোমার পিডিএফ এর নাম উঠে যাবে, তখন তুমি গিয়ে ফিল করতে পারবে যে কতটা পরিশ্রম করলে এই চাকরিটা আমি পেয়েছি। আর তার আগে ওই সমস্ত খপ্পরে পড়ে যাবে, সহজে পড়ে কিভাবে চাকরি পাওয়া যায়। চুপি ফর্ম ফিল আপ করে নাও, কেউ যেন জানতে না পারে। এই ধরনের জিনিস কারুর পাশে নেই। এরকম স্পেশাল কোনো ট্রিক্স নেই যে চাকরির পরীক্ষাটা একমাত্র তুমি বা তোমার মতো 5-10 জন জানবে, এরকম ভাই নেই।
কম্পিটিশন যথেষ্ট হাই, তোমাকে সেই লেভেলে পৌঁছাতে হবে চাকরি পাওয়ার জন্য। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার দেখো, মেন যে জিনিসটা তোমাকে করতে হবে সেটা, যদি কারুর প্রিপারেশন ঠিক সেই লেভেলে হয়ে গেছে, মিনিমাম 60 থেকে যদি 70% তোমার সিলেবাস, সিলেবাস মানে কি, প্রত্যেকটা চ্যাপ্টার তুমি পড়েছো, প্রত্যেকটা চ্যাপ্টার যে হয় সেই চ্যাপ্টারে তুমি এমসিকিউ প্র্যাকটিস করেছো, আমি এটাকে বলছি সিলেবাস। তুমি যেটা পড়বে তার বাইরে প্রচুর জিনিস ভাই থাকবে, কিন্তু তুমি এটা তুমি আজকে তোমাকে বলছি, সবসময় তুমি ফোকাস করবে যেটা পড়া তোমার হয়েছে, যে জিনিসগুলো তোমার হাতের পাশে আছে, যে বইটা তোমার হাতের পাশে আছে, যে এমসিকিউ বইটা তোমার হাতের পাশে আছে, সেইগুলোকে বারবার 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 করে রিভিশন করবে। এই টেন্ডেন্সি তোমার মধ্যে তৈরি হয়ে যাবে কিছুদিন পরে, যখন দেখবে কেউ একজন বেশ মুখরোচক পিডিএফ তোমাকে শেয়ার করছে সোশ্যাল মিডিয়াতে। তোমার প্রত্যেকটা সময় মনে হচ্ছে এই পিডিএফে এমন কিছু দেওয়া আছে যে পিডিএফটা না পড়লে আমার চাকরি হবে না। এই সমস্ত ভুল ধারণা থেকে ভাই বেরিয়ে এসো। শুধু পিডিএফ পড়ে কেউ চাকরি পায়নি, কিন্তু শুধু বই পড়ে হাজার হাজার লাখ লাখ ছেলেমেয়ে চাকরি পাচ্ছে। ঠিক আছে, এই মানসিকতা তৈরি করো যে আমার পাশে যে বইটা আছে, যে এমসিকিউ বইটা আছে, সেগুলোকে আমি বারবার করে পড়বো আর মক টেস্ট দেবো বেশি করে। এইটা হচ্ছে ভাই ফান্ডা। তুমি পরীক্ষা দিয়ে, যখনই পরীক্ষা দিতে যাবে না, তুমি এটা দেখবে যে তুমি না জানা প্রশ্ন তো বাদ দেবে, তুমি যে প্রশ্নগুলো দাগিয়ে দিয়ে আসবে সেই প্রশ্নের মধ্যেই তুমি হচ্ছে ভুল করে দিয়ে চলে আসবে। তোমাকে আমি বলি, ডব্লিউবিসিএস এর 200 প্রশ্নের মধ্যে তুমি পরীক্ষা দিয়ে এসে দেখবে সোশ্যাল মিডিয়াতে ঝড় দেখতে পাবে, আমার 145 হচ্ছে, আমি কি পাস করতে পারবো, আমার 140 হচ্ছে, আমি কি পাস করতে পারবো। এই নাম্বারগুলো দুদিন পরে 110-12তে এসে ঠেকে যায়। কারণটা কি, এই যে 140-45 নাম্বারগুলো বলে না, ও এতদিন ধরে যেগুলো জেনে এসেছিল যে এগুলো আমি জানি, ঠিক জানি বলে দাগিয়ে এসেছিল, তার মধ্যে 10-20% ভুলই জানতো এতদিন পর্যন্ত। এই কারণে যেগুলো জানে সেগুলোই তুমি ভুল করে আসবে। এইটা হচ্ছে নিজেকে মানিয়ে নাও যে তুমি যেটা জানো সেটা কতটা ঠিক জানো, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তুমি জানো না বা তোমার না জানা জিনিস প্রচুর থাকবে কম্পিটিটিভ ফিল্ডে, সেটা নিয়ে ইম্পর্টেন্ট নয়। তুমি যেটা জানো সেটা কতটা ঠিক জানো, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবারে বলছি কি, যেটা হচ্ছে সিলেবাস মক টেস্টটা তোমাকে কি করবে, মক টেস্ট প্রতিটি পরীক্ষার পরে ভুলগুলো চিহ্নিত করে কোথায় সমস্যা হচ্ছে দেখবে। এরকম কমেন্ট আমি পেয়েছি, স্যার এক একটা মক টেস্ট আমি অ্যানালাইসিস করতে 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যাচ্ছে। ভাই তুমি এর বাইরে তোমার কাছে বিকল্প কোনো রাস্তা আছে যে একটা মক টেস্ট অ্যানালাইসিস না করে ওই মক, যে ওই পিডিএফটা বা ওই যে তুমি প্রিন্ট করে নিয়ে এসে বাড়িতে পরীক্ষা দিচ্ছ, সেটাতে কি কি ইনফরমেশন আছে সেটা তোমার মাথাতে স্টোর হবে? কোনো আদার্স কোনো প্রসেস আছে না পড়া ছাড়া? কোনো প্রসেস নেই। তুমি একটা বই পড়বে, তুমি একটা তুমি হচ্ছে একটা এমসিকিউ বই পড়বে, তারপরে তোমাকে ভ্যালু এডিশন করাবে কে? মক টেস্ট। মক টেস্ট যত দেবে স্কোর বেশি হবে না। মক টেস্ট দিয়ে যত বেশি তুমি হচ্ছে অ্যানালাইসিস করবে, তোমার স্কোর তত বেশি হবে। এবং ওই মক টেস্টগুলোকে তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। তুমি 50টা মক টেস্ট একবার দাও, কিন্তু তুমি 20টা মক টেস্ট 4 বার রিভিশন করো। তুমি দেখবে তোমার স্কোর অটোমেটিক্যালি বেশি হবে। এবার তোমাকে বলি, তুমি যখন মক টেস্ট দিতে যাবে, তুমি 100টা প্রশ্নের মধ্যে, আমি মিসলেনিয়াসের কথা বলছি, 100র মধ্যে তুমি 30 থেকে 40টা কোশ্চেন পারবে না। তার মানে তুমি 30 থেকে 40টা প্রশ্ন জানো না। ওই 30 থেকে 40টা প্রশ্ন প্রথম বাদ। তুমি যে 60টা প্রশ্ন দাগিয়েছো 60টার মধ্যে 10টা ভুল হয়ে গেছে, 15টা ভুল হয়ে গেছে। কেন ভুল হয়েছে? কারণ তোমার মধ্যে মিসকনসেপশন ছিল বা ওই টপিকটা সম্বন্ধে তোমার ভুল ধারণা ছিল। সেই ধারণাটা ক্লিয়ার করবে কিভাবে? ওই মক টেস্টের যদি ডিটেইলস সলিউশন থাকে, তাহলে তুমি ডিটেইলস সলিউশন দেখো। ডিটেইলস সলিউশনের মধ্যে তোমার দেওয়া থাকবে যে ওই প্রশ্নটার উত্তরটা কি। ওই প্রশ্নের রেসপেক্টে আরো ৩-৪টে পয়েন্ট থাকলে খুব ভালো কথা, যেগুলো তুমি মার্কেটে হচ্ছে প্র্যাকটিস সেট হিসেবে কিনে নিয়ে আসো। তাহলে সেখান থেকে তুমি আরো বেশি ইনফরমেশন পেলে। তাহলে তুমি একটা প্রশ্ন, সেটা কোন চ্যাপ্টার থেকে এসেছে, কোন টপিক থেকে এসেছে, তোমার মাথাতে একবার রিভিশন হয়ে গেল। ওই প্রশ্ন সম্বন্ধে আরো 2-3টে ইনফরমেশন জানতে পারলে। যখন সেটাকে তুমি আরো 2-3 বার রিভিশন দেবে, তখন সেটা হচ্ছে তোমার কাছে আরো মাথায় ফিট হয়ে যাবে। এইভাবেই হচ্ছে তোমার আস্তে আস্তে জ্ঞানটা বাড়বে। ঠিক আছে ভাই? এই গেল। ভুল প্রশ্ন অধ্যায়ের উপর বেশি গুরুত্ব দিতে হবে এবং সেই টাইপগুলো আবার পড়তে হবে। ধরো তুমি অঙ্ক করতে গেছো, অঙ্ক করতে গিয়ে পার্টিকুলার প্রফিট লসের কিছু টাইপের অঙ্ক তুমি পাচ্ছ না। তার মানে প্রফিট লস তুমি করেছো, কিন্তু প্রফিট লসের পার্টিকুলার কিছু অঙ্ক তোমার দ্বারা হচ্ছে না। তাহলে তোমাকে সেই প্রফিট লসের সেই টপিকটা, সেই যে পার্টিকুলার অঙ্কের যে টাইপটা কোন কনসেপ্টের উপরে তৈরি হয়েছে, সেটা তোমাকে দেখে নিতে হবে। তখন গিয়ে তোমার হচ্ছে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হলো। এইভাবে
ডে বাই ডে তোমার মধ্যে ইমপ্রুভমেন্ট আসবে। এটা কখনো ১ মাসের ভাই জিনিস নয়। এটা কখনোই তুমি এক্সপেক্ট করো না যে তুমি ১ মাস, ২ মাস, ৩ মাসে এই জিনিস তোমার মধ্যে তৈরি হয়ে যাবে। আর যদি ১ মাস, ২ মাস তৈরি করতে হয়, তাহলে তোমার হার্ড ওয়ার্কটা সেই লেভেলে হতে হবে। সারাদিনের মধ্যে যদি তুমি ৫ ঘন্টা সোশ্যাল মিডিয়া, ২ ঘন্টা ইউটিউব, ৪ ঘন্টা কন্ট্রোভার্সি এইগুলোর মধ্যে উলঝে থাকো, তাহলে তুমি কিভাবে নিজের ডেভেলপ করবে? সেলফ ডেভেলপমেন্ট হবে কিভাবে? ঠিক আছে ভাই? তো এই হচ্ছে ব্যাপার। মক টেস্ট দেওয়ার পর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মক টেস্ট এনালাইসিস করা, যেটা তোমাকে আমি এক্ষুনি বললাম। ঠিক আছে? এবার দেখো, আচ্ছা এগুলো এটা পরে আলোচনা করছি আমরা। মাল্টিপল রিভিশন নিয়ে কথা বলতে হবে, যেটা আমরা একটু আগে বললাম। তোমাকে একাধিকবার রিভিশন দিতে হবে। রিভিশনের বিকল্প ভাই কিচ্ছু নেই। একটা টপিক, একটা টপিকের এইটুকু পোরশন তুমি ১০ বার রিভিশন দাও, বা তুমি যে কোনো বই নিয়েছো, যে কোনো বই, সেটা তুমি যেটা আছে সেটাকে তুমি ১০ বার রিভিশন দাও। এ একটা বই বলল, সেটা একটা রংচঙে বই দেখলাম মার্কেটে, কেউ একটা খুব ভালো করে পাবলিসিটি করছে ইউটিউবে, ফেসবুকে, আমি সেই বইটার দিকে আকৃষ্ট হয়ে গেলাম। একদমই ভাই না। অলরেডি বুক লিস্ট নিয়ে আমরা আমরা আলোচনা করেছি কি, কি বই পড়তে হবে না পড়তে হবে। আমাদের স্ট্র্যাটেজি ভিডিও যে প্লে লিস্টটা আছে, তুমি ওখানে গিয়ে দেখে নাও, বুক লিস্ট পেয়ে যাবে। বা আমাদের টেলিগ্রাম জয়েন করো, ওখানে হচ্ছে আমরা আলোচনা করেছি, দেখতে পাবে। ঠিক আছে? কিন্তু এটা কখনোই মিস করো না যে তুমি হচ্ছে রিভিশন দেবে না। এটা তোমাকে ভাই দিতেই হবে। ঠিক আছে? ওকে। এবার দেখো, এবারে ম্যাথ এবং হচ্ছে প্র্যাকটিস সেট নিয়ে বলতে চাই। আমরা অলরেডি দেখো প্রত্যেক পরীক্ষাতে কম বেশি আমরা ৩০টা ৩৫টা কিন্তু প্র্যাকটিস সেট আমরা আলোচনা মানে অ্যারেঞ্জ করি। তার মধ্যে ১০টা মতো ৫টা মতো আমাদের থাকে ফ্রিতে, আর বাদবাকি থাকো পেড। সেটা তুমি পেয়ে যাবে হচ্ছে এই পেড টেস্ট সিরিজ অপশনে। আর ফ্রিগুলো তুমি পেয়ে যাবে এইখানে। তুমি টাইম ধরে ওখানে একদম অনলাইন যেভাবে পরীক্ষা হয় দিতে পারবে। আর নাহলে তুমি অফলাইন দিতে চাইলে ওগুলোকে তুমি পিডিএফ প্রিন্ট আউট করে নাও। করে নিয়ে তুমি এখানে দিতে পারবে। ঠিক আছে? এবার দেখো, এইটা হচ্ছে আমাদের একটা মক টেস্ট বানানো হয়েছে মিসলেনিয়াসের। ৫০টা মক টেস্ট টোটাল আছে, এবং তার সঙ্গে কি আছে, ডিটেলসে তোমাকে হচ্ছে অ্যানালাইসিস করা আছে। এক একটা প্রশ্নের হচ্ছে ৪টা ৫টা করে এক্সট্রা পয়েন্ট দেওয়া আছে, যেটা তোমাকে আমি বোঝালাম একটা মক টেস্ট তুমি কিভাবে সলভ করতে পারো, ঠিক সেভাবে তোমাকে সাজানো আছে। তুমি চাইলে মার্কেট থেকে যে কোনো বই নিয়ে এসে করতে পারো, বা চাইলে এই ধরনের আমাদের যে মক টেস্ট হয়, যথেষ্ট স্ট্যান্ডার্ড বানানো হয় আমাদের মক টেস্ট, তুমি চাইলে হচ্ছে সেটা আমাদের এইখান থেকে নিতে পারো। কোথায়? এই যে এখান থেকে। এবারে আসি ম্যাথের ক্ষেত্রে। ম্যাথের ক্ষেত্রে যারা প্রথমবার দেখছো তাদের জন্য বলতে চাই, অলরেডি কিন্তু আমাদের এই চ্যানেলে প্রায় ১৪০ থেকে ১৫০-র উপরে ক্লাস ডিটেলসে বেসিক লেভেল থেকে ভাই করানো আছে। সেটা হচ্ছে দেখো কোথায়, তুমি প্লে লিস্টে যাবে, যে কোনো ভিডিওর এই ভিডিওর প্লে লিস্টে যাবে, এই চ্যাপ্টারগুলো ডিটেলসে ভাই করানো আছে। এছাড়াও আমরা এই একটা সিরিজ করছি, যেটা হচ্ছে সোমবার থেকে শুক্রবার হয় ৯:৩০টার সময় প্রত্যেক দিন। সেটাতে সোম, বুধ, শুক্র আমরা কি করি, প্র্যাকটিস ক্লাস করি। ৪০টা করে কোশ্চেনের প্র্যাকটিস ক্লাস করি। যার ফাউন্ডেশন রেডি আছে তুমি প্র্যাকটিস করতে পারো। যার ফাউন্ডেশন রেডি নেই, সে হচ্ছে এই যে ক্লাসগুলো আছে মঙ্গল, বৃহস্পতি, শনি, সেখানে হচ্ছে কি চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো করতে পারো। অলরেডি আমাদের ৩টে চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। রেশিও প্রপোর্শন, এলসিএম, এইচসিএফ, অ্যাভারেজ অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? এবং প্রপোর্শন চ্যাপ্টারটাও কমপ্লিট। রেশিও প্রপোর্শন কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদের চ্যাপ্টার ধরে ধরে ৫০টা ক্লাসে আমরা সিলেবাস কমপ্লিট করব বলে একটা ওভারঅল। দেখো ৫০টা ক্লাসে কোনোদিন সিলেবাস কমপ্লিট করা যায় না। ওটা কাদেরকে হেল্প করবে? মোটামুটি যাদের একটু বেশ ঠিক আছে তাদের ক্ষেত্রে ওটাও কিন্তু হেল্প করবে। ঠিক আছে? এছাড়াও তুমি চাইলে, যদি তুমি মনে করো যে না আমি স্যার ডিসিপ্লিন নই, ইউটিউবে ক্লাস করতে পারি না, ইউটিউবে একটা ক্লাস করার পরে আমি ডিসিপ্লিন হারিয়ে ফেলি, ২ দিন ক্লাস করার পরে ৩ দিন করতে পারি না, তার জন্য আমাদের স্টেট গভর্নমেন্টের এক্সামগুলোকে টার্গেট করে একটা ব্যাচ করা হয়েছে, যেখানে দেখো ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, যে যে পরীক্ষাগুলো ভবিষ্যতে হবে শুধুমাত্র স্টেট গভর্নমেন্টের এক্সামগুলোকে টার্গেট করে এই ব্যাচ বানানো হয়েছে, যেখানে অলমোস্ট ৩০০০ কোশ্চেন হচ্ছে প্র্যাকটিস করানো হবে, এবং কনসেপ্ট সহ, একদম জিরো লেভেল থেকে কনসেপ্ট সহ। তুমি যদি মনে হয় স্যার আমি ডিসিপ্লিন ঠিক রাখতে পারি না, আমার ব্যাচ ছাড়া আমার চলবে না, তাহলে তুমি এখানে নিতে পারো। আর না হলে তুমি চাইলে এখানে এই ক্লাসগুলো করতে পারো। পার্থক্য কি? এই ক্লাসগুলো আমার ২ বছর আগের বানানো। এই সিরিজটা কি, এখানে যত কোশ্চেন থাকবে সব আপডেটেড নতুন কোশ্চেন থাকবে। পার্থক্য হচ্ছে ভাই এটা। কনসেপ্ট 90% হচ্ছে সেমই থাকবে। ঠিক আছে? এই গেল হচ্ছে ব্যাপার। তুমি চাইলে আমাদের হচ্ছে টেলিগ্রাম জয়েন করতে পারো। এখানে ক্লাসের পিডিএফ বা ফ্রি মক টেস্ট এখানেও আমরা শেয়ার করে থাকি। ওকে? চলো ভালো থাকবে। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। এবং আবারও বলছি, সোশ্যাল মিডিয়া থেকে যতটা পারা যায় ভাই নিজেকে সরিয়ে রাখো। কারণ সোশ্যাল মিডিয়া থেকে তুমি বিশাল কিছু এফেক্ট পাবে না। সারাদিনে ২ ঘন্টা অনলাইন পড়বে, ৫ ঘন্টা মিনিমাম তুমি হচ্ছে বই পড়বে। বইয়ের বিকল্প কিচ্ছু হতে পারে না। এটা তোমাকে মেনে নিতে হবে। ভালো করে বই পড়ো, মোবাইল স্ক্রিন নিয়ে পড়ে যতটা মনে থাকবে,
তুমি মনে করে দেখো, বইটা তোমার কিন্তু মাথাতে মনে আছে, কিন্তু মোবাইল স্ক্রিনে তুমি কোন পিডিএফ কি পড়েছিলে সেটা কিন্তু তুমি বেশি দিন মনে রাখতে পারবে না। ঠিক আছে? চলো ভালো থাকবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।